একটা জাতীয় সমস্যা হচ্ছে নেগেটিভ মার্কিং, যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্রবলেম ফেস করো। আজকে হচ্ছে আমরা এই নেগেটিভ মার্কিংয়ের A to Z নিয়ে আলোচনা করব। কেন নেগেটিভ মার্কিং হয়, কোন কোন ওয়েতে আমরা নেগেটিভ মার্কিং কমাতে পারি, পড়ায় কী কী পরিবর্তন আনতে হবে, এক্সাম স্ট্র্যাটেজিতে কী কী পরিবর্তন আনতে হবে, আমরা কি 50-50 দাগাবো নাকি দাগাবো না, কখন কোনো প্রশ্ন স্কিপ করব, বা মেইন কথা হচ্ছে একদম নেগেটিভ মার্কিংয়ের পোস্টমর্টেম কোন কোন জায়গায় কী কী হয় সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। নেগেটিভ মার্কিং এটা নিয়ে তোমরা এটা নিয়ে অনেক বেশি প্যারা খাও এবং ইনবক্সে অনেক বেশি প্রশ্ন করো যে ভাই নেগেটিভ মার্কিং কীভাবে কমাবো, কখন দাগাবো কি কখন দাগাবো না। আচ্ছা, তাহলে প্রথম কথাই হচ্ছে কি, আগে তুমি ফার্স্টে বোঝো এক্সাম হলে তুমি কেন নেগেটিভ মার্কিং হয় আসলে তোমার। এটার বড় একটা কারণ হচ্ছে যে তুমি প্রশ্ন নিয়ে কনফিউজ থাকো, প্রশ্নের উত্তর নিয়ে। দেখা যায় যে তুমি পড়ছো, খুব ভালো মতো পড়ছো, সমস্যা হচ্ছে যে পরীক্ষার হলে মনে করতে পারতেছো না, পরীক্ষার হলে কনফিউজড হয়ে গেছো যে আচ্ছা ওইটা হয়তো বা আনসার হবে, দাগায় ফেলো ওইটা, দেন তোমার -0.25 কাটা চলে যায়, তাই না? এটা হচ্ছে মেইনলি সমস্যা হয়। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, প্রথম কাজটা হচ্ছে একদম বেসিক, তারপরে আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কাজ হচ্ছে ভাই পড়ালেখা। পড়ালেখা করার সময় তোমার আসলে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে আচ্ছা এই টপিকগুলো ভুলে যাওয়ার মতো, এই টপিকগুলোতে কনফিউজড হওয়ার মতো, ঠিক আছে? যেরকম তুমি মনে করতে পারো যে আচ্ছা কী কী জায়গায় কনফিউজড হতে পারি, লোহিত রক্তকণিকার সংখ্যা, শ্বেত রক্তকণিকার সংখ্যা, অনুচক্রিকার সংখ্যা, এদের কাজ, এদের মধ্যে আমি কনফিউজড হতে পারি, বিশেষ করে নিউট্রোফিলের কাজ, বেজোফিলের কাজ, তাই না, ইউসিনোফিলের কাজ। তো তুমি যখন বুঝতেছো যে আমার এই সকল জায়গায় কনফিউশন থাকতে পারে, ওই জায়গাগুলো একসাথে একটা জায়গায় সুন্দর মতো লিখে রাখবা। সেটা হতে পারে তোমার টেবিলে গুছায় রাখতে পারো, সেটা হতে পারে তুমি সুন্দর একটা নোট করতে পারো, মানে হাতের লেখা ভালো করা লাগবে এমন না, জাস্ট একসাথে লিখে রাখবা, বা বিভিন্ন ট্রিক দিয়ে পড়তে পারো। সোজা কথা হচ্ছে পড়ালেখার এই যে স্টাইলটা, এটা চেঞ্জ করতে হবে তোমাকে। যখন তুমি স্টাইলটা চেঞ্জ করছো, পরীক্ষার হলে কনফিউশন ক্রিয়েট হবে না। কনফিউশন ক্রিয়েট না হলে তোমার এই যে নেগেটিভ মার্কিংয়ের যে প্যারা, এটা হচ্ছে থাকবে না। এবং এইটা হচ্ছে কি মনে রাখার ট্যাকটিক্সের মাঝখানে চলে যায়। আমি মনে রাখার একটা ভিডিও অলরেডি করে রাখছি চ্যানেলে, একটু গিয়ে খুঁজলেই পেয়ে যাবা। মাথায় হাত দিয়ে একটা ভিডিও বানাইছি ওইটা, বা আমি আরেকটা নতুন ভিডিও দিব, ওকে, আরও আপডেটেড। তো এটা হচ্ছে প্রথম কথা, পড়ালেখা রিলেটেড, অর্থাৎ কনফিউজিং জিনিসগুলো শুরুতে আইডেন্টিফাই করে ফেলা। সেকেন্ড কথা হচ্ছে এক্সাম হলের স্ট্র্যাটেজি। এক্সাম হলের স্ট্র্যাটেজি হচ্ছে কি ভাই, তুমি যখন কোয়েশ্চেনটা পড়ো, প্রথম দিকে হার্টবিট কি বেড়ে যায় না? প্রথম দিকে মনে হয় যে ভাই কেমন যেন লাগতেছে, অস্বস্তি লাগতেছে, এবং ওই মোমেন্টে তুমি যদি এক্সাম স্ট্র্যাটেজি ঠিক না করো, প্রথম দিকে দেখবা আনকমন কিছু যেগুলো একটু শিওর না, ওইগুলোও দাগাইতে চাও, তখন দেখবা এক্সামে হলের বেশিরভাগ ভুল আমরা প্রথম দিকে করি, বেশিরভাগ ভুল প্রথম দিকে করি। সো তোমাকে কখনোই এক্সামের প্রশ্নটা দেওয়ার সাথে সাথে আগে ঠান্ডা মাথায় বুঝে নিবা, যেগুলো আমি 100% পারি, 110% শিওর, ওইগুলাই দাগাবো। যেগুলো দেখার সাথে সাথে আনসার করতে পারি সেগুলো দাগাবো। যেগুলো দেখি নাই বা যেগুলো একটু কনফিউজিং আমার কাছে লাগে, প্রথম রানে কখনোই দাগাবো না, কখনোই প্রথমবার দাগাবো না। প্রথমে একদম যেগুলো 110% শিওর দাগাই ফেলবে, যদি অর্ধেকও হয় বা 20% 30% প্রশ্ন দাগাইতে পারো, অতটুকু দাগাও ভাই, ওইটা হচ্ছে দেখবা সঠিক হবে। মাথায় এরপরে খুলে যাবে, এরপরে আবার একটু মিডিয়ামগুলো দাগানো শুরু করে, এরপরে আরেকটু হার্ডগুলো। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি যে এক্সাম হলে স্ট্র্যাটেজি কী হবে। তাহলে মেন কথা হচ্ছে কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে, বাট তুমি এত বেশি প্যানিক হয়ে যাও, কোয়েশ্চেন পড়তে পারো না। এবং এইখানে কি কি হয়, ওই যে হ্যাঁ রে না দেখো, কোনটি সঠিকের জায়গায় কোনটি সঠিক নয় দেখো, অপশন পুরোটা পড়ো না, একটা দেখার সাথে সাথে মনে হয় এইটাই আনসার, সবই আনসার মনে হয়, কেন জানো, সবগুলো অপশনই তুমি বইয়ে পড়ছো, দেখা মনে হয় যে আচ্ছা এটা তো বইয়ের মধ্যে ছিল, বাট প্রত্যেকটা অপশন পড়ে একটু আনসার দিবা, ঠিক আছে? তাহলে আমি কী বলছি, তাড়াহুড়া করা যাবে না, কোয়েশ্চেনটা পড়তে হবে এবং অপশনটাও পড়তে হবে। লাইক দেখছো একক ভুল করে ফেলছো, মনে করো যে একক ধরো 200 দেওয়া একটা কেজি মিটার স্কোয়ার, আরেকটা হচ্ছে 200 কেজি মিটার, বাট জড়তার ভ্রামক কী হবে, কেজি মিটার স্কোয়ার, তো আমাদের আনসার 200 কেজি মিটার স্কোয়ার। সো অপশনটা ভালো মতো পড়ে দেখবা, প্রশ্নটা ভালো মতো পড়ে দেখবা, একটু ঠান্ডা মাথা হও, রিল্যাক্স হয়। একটা এক্সাম তোমার জীবন, মানে এক্সাম এমন না যে এক্সাম মানে খারাপ করলে তোমার জীবন নষ্ট হয়ে যেতেছে, জীবন অনেক বড়, একটু রিল্যাক্স করো। যত বেশি রিল্যাক্স করতে পারবা, তোমার কাছে মনে হবে যে আচ্ছা ঠিক আছে একটু রিল্যাক্স হয়েছি, তত ভালো অ্যাপ্রোচ করতে পারবা। মেইনলি তোমরা নেগেটিভ খাও প্রশ্ন কম করার কারণে। প্রশ্ন কেন কম পড়ো বা কেন প্যানিক খাও, কারণ তোমার টেনশন থাকে, আল্লাহ এই এক্সামে কিছু হয়ে গেলে আমার কী হবে জীবনে। এটা কমাও ভাই। তুমি যত বেশি এক্সামকে ইজিলি নিতে পারবা, তত বেশি নাম্বার ভালো করতে হবে। এটা নেগেটিভ মার্কিংয়ের একটা বড় সড় সত্য, যেটা তোমরা ফিল করতে চাও না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, মাথায় রাখো যে এক্সাম হলে কোনো নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হলে কি তোমার আমি 5 নাম্বার বেশি দিব না, তোমার নেগেটিভ খাইয়ে ফেলতেছি আমি, এটা তো সমস্যা। আচ্ছা, এবার আসো হচ্ছে প্রপার টাইমিং, যেটা বললাম যে তোমরা হচ্ছে প্রথম দিকে এবং শেষের দিকে টাইমিং ম্যানেজ করতে না পারো দেখে লাস্টের দিকে ডাকাতে থাকতেছো, উল্টাপাল্টা দাগাও, তখন হচ্ছে কমে যায়, তখন তোমার নাম্বারটা কমে যায়, নেগেটিভ মার্কিং তখন বেশি চলে আসে। ওকে, তো এই 5টা জিনিসই একদমই বেসিক কাজ। এখন প্রশ্ন হচ্ছে এই বেসিক কাজটা কেন সবাই পারে না? তুমি একটা কাজ করে বেশি করে এক্সাম দিবা। তোমার যদি মনে হয় যে ভাই আমার প্রচুর নেগেটিভ আসে, এত নেগেটিভ আসে ভাই হতাশ হয়ে যাচ্ছি, তোমার কাজ হচ্ছে যে প্রচুর এক্সাম দেওয়া। এক্সাম বলতে কীভাবে এক্সাম দেওয়া বলি, সবসময় এক্সাম যে পাবা এমন না, ডেইলি এক্সাম দিচ্ছ না, একটা ছোট্ট টিপস শেয়ার করে অনেক বেশি কাজে লাগবে। প্র্যাকটিস করো তো নাকি, প্র্যাকটিস তো করো,
অনেক বেশি প্র্যাকটিস বুক বা এগুলো প্র্যাকটিস করো না, প্র্যাকটিস বুকটা এক্সাম মোডে দিবা। কি বলছি আমি, তোমার যে প্র্যাকটিস বুক আছে সেটা কি মোডে দিবা, এক্সাম মোডে দিবা। তাহলে কি হয়, তুমি বলতে পারো যে ভাই এত পড়া পড়ি এক্সাম দেওয়ার সময়ই পাই না, তো তুমি তোমার পড়ার মাঝখানে প্র্যাকটিস বুক পড়তেছো না, পড়তেছো তো, তাহলে ওই প্র্যাকটিস বুকটাই এক্সাম মোডে দিবা। লাইক আমার প্র্যাকটিস বুকে 150 প্রশ্ন আছে, সময় ধরে নিলাম 150 গুণ 20 সেকেন্ড বা 25 সেকেন্ড, তারপরে আমি বাসায় বসে জাস্ট টিক করে করে আনসার দিব। অর্থাৎ আমার টেন্ডেন্সি থাকবে এই 150টা প্রশ্ন আমি প্র্যাকটিসের জন্য না, বই পড়ছি, ক্লাস করছি, এবার আমি একটু প্র্যাকটিস বুকটা এক্সাম মোড হিসেবে দিব, যেটা আমার একটা এক্সাম 150 মার্কের। তাহলে দুইটা লাভ হলো, প্র্যাকটিস বুকও প্র্যাকটিস হইলো, তোমার এক্সাম মোডও দেওয়া হলো বা এক্সাম মোডে দেওয়া হলো। দেন ওইটা যখন আবার তুমি চেক করতে আসবা, চেক করার সময় একবার রিভিশন হবে প্র্যাকটিস বুকটা, বুঝতে পারছো? চেক করার সময় পারাগুলো তো রিভিশন হলো আর ভুলগুলো দেখা হয়ে গেল। ভুলগুলো দেখার সাথে তখন তুমি বুঝলা যে আচ্ছা মাত্র বই পড়ে আসছি এবং আমার এই জায়গায় ভুল আছে। তাহলে বুঝতে পারছো প্র্যাকটিস বুকটা কীভাবে পড়া উচিত। প্র্যাকটিস বুকটা বই পড়ার পরে ওই একদম ধীরে সুস্থে টিক, আচ্ছা হ্যাঁ পারি এটা, আনসার দেখি হ্যাঁ পারি এটা, আচ্ছা এটা তো মনে হইতেছে, আচ্ছা একটু আনসারটা দেখে ফেলি, পারি এটা, তখনই ভুলটা হয়। কেন জানো, প্র্যাকটিস বুকে তোমার কাছে যেগুলো আধাবিধি মনে হয় বা মনে হয় যে আমি পারি না, ওটা তুমি সাথে সাথে অ্যান্সার দেখে ফেলো, তো সাথে সাথে অ্যান্সার দেখলে তোমার ভুলটা হয় না। আর যখন তুমি ভুল না করো মনে থাকে না জিনিসপাতি। একটা জিনিস খেয়াল করছো না যে বেশি করে ভুল করলে মনে থাকে বেশি। তাহলে প্র্যাকটিস বুকে প্রথমে পড়ো একবার, ভুল করো, এই ভুলটা অনেকদিন মনে থাকবে, লার্নিংও হবে, যেটা তোমাকে এই সকল জিনিসপাতিকে হেল্প করবে। তাহলে স্ট্র্যাটেজি নিয়ে আমি কথাবার্তা বলছি, প্র্যাকটিস বুক কীভাবে পড়বা, অনেকগুলো এখানে লাভ আছে। এবার আসো রিস্ক বেনিফিট রেশিও নিয়ে কথাবার্তা বলবো, যে কীভাবে তুমি রিস্ক নিবা। কথা হচ্ছে তোমার সব কিছু যে পারবা এমন না, সব কিছু এত কিছু করার পরও কি ভাই 50-50 হবে না? হবে। কেন হবে না? 50-50 হবে, তিনটা অপশন কারেক্ট মনে হবে, চারটা অপশন কারেক্ট মনে হবে, কোনো প্রশ্ন দেখবা জীবনে দেখোই নাই সেটাও হইতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে, আমি তোমাকে একদম সোজা কথা বলি। যদি কখনো এমন মনে হয় যে তিনটা অপশনই তোমার কাছে সেম লাগতেছে, তাহলে দাগানোর কোনো দরকার নেই। তিনটা অপশনই মনে হচ্ছে কারেক্ট, তাহলে তিনটা দাগাবে না। যদি মনে হয় যে প্রশ্ন উঙ্গাবুঙ্গা, যে ভাই প্রশ্ন মনে হয় এলিয়েন প্রশ্ন করছে, দাগাবা না। এলিয়েন মানে আমার কথা হচ্ছে কখনো আন্দাজে একদম চোখ বন্ধ করে অপু 10-20 করে যে দাগানো, ওই দাগানো জীবনে যাবে না। ওইটা করলে মোটামুটি ধরে রাখো তোমারও কপাল খারাপ, আমারও কপাল খারাপ, আমরা নেগেটিভই খাবো। ওকে, সো এই কাজটাও করা যাবে না। এবার আসো 50-50-র ক্ষেত্রে। 50-50-র ক্ষেত্রে উত্তরটা হ্যাঁও হইতে পারে, উত্তরটা নাও হইতে পারে। যে তুমি 50-50 দাগাবা নাকি দাগাবা না, এটার জন্য আমি বলবো বেশি করে এক্সাম দিয়ে তুমি হচ্ছে একটা অ্যানালাইসিস করো যে তোমার 50-50 হইলে নাম্বার কি বাড়ে নাকি নাম্বার কমে। এখন নাম্বার বাড়া কমা নিয়েও তোমরা অনেক বেশি কনফিউশনে থাকো, একটু দেখাই কি জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে কি, যে কখন গ্যাস আমি ধরলাম আমি 10টা প্রশ্নের মধ্যে 50-50 ছিলাম কনফিউশনের মাঝখানে, এখন আমি দাগাই নেই, তাহলে কি হলো, 10টার কোনো আমি নাম্বার পাই নেই, কোনো নেগেটিভ নেই, মানে আমার কি নেট কত, 0, কোনো নাম্বার বাড়েও নেই কমেও নেই। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমার 10টার মধ্যে 3টা কারেক্ট হয়েছে। 3টা কারেক্ট হইলে আমি যদি এখানে একটু বলি, 3টা কারেক্ট হলে এটা সাইডে চলে গেছে, তুমি এখানে দেখো 3টা কারেক্ট হলে আমার কত নাম্বার আমি পাচ্ছি মোট এক্সট্রা। আগে যেরকম 0 পাইলাম এখন 1.25, তাহলে নেগেটিভ কত যাচ্ছে, আমার নেগেটিভ যাচ্ছে হচ্ছে 1.75, রাইট? নেগেটিভ কত যাচ্ছে 1.75, এইটা তো যাচ্ছে, মানে এই পরিমাণ নেগেটিভ। অর্থাৎ 7টা ভুল করছি, 7টার জন্য আমার 1.75 কাটা গেছে। তোমরা এখন আমাকে একটা জিনিস বলতে পারো যে ভাই আমার তো 1.25 মার্কস পাইছি, বাট 1.75 কাটা গেছে ভাই, নেগেটিভ 1.75। অ্যানালাইসিসটা এমনি না, তুমি দেখো তুমি না দাগাইলে 0 পাইতা, দাগানোর কারণে 1.25 পাইছো, এখন তুমি এই 1.75 নেগেটিভ না গোনার মধ্যেই ধরতে পারবা না, এটা কোনো নেগেটিভ হয়ই নাই তোমার। তুমি যদি বলো ভাই নেগেটিভ 1.75 হয় নাই তো তোমার নেগেটিভ, তুমি না দাগালে 0 হইতো, দাগানোর কারণে 1.25, মানে তুমি 1.25 এক্সট্রা পাচ্ছ। তাহলে এইখানে নেগেটিভের হিসাবই আসবে না, এখানে কি নেগেটিভের হিসাবই আসবে না, বুঝতে পারছো? তুমি যদি আমাকে বলো ভাই 1.75 নেগেটিভ হয়ে গেছে, না, তোমার লাভ হয়েছে এখানে 10টা দাগানোর কারণে, 3টা হওয়ার কারণে আগে যেখানে 0 পাইতা 1.25 পাচ্ছ। আর একটু এক্সট্রা ধরো আমার ক্ষেত্রে যেটা হইতো, আমি খেয়াল করে দেখছি আমি 50-50 দাগাইলে অন অ্যান অ্যাভারেজ আমার 4টা থেকে 7টার মধ্যে হইতো, 4, 5, 6, 7। আমি এই জন্যই 4-এর ওই রেঞ্জটা থেকে ধরছি যে দুইটা যদি তোমার ঠিক হয় আর বাকি যদি তোমার 8টাই ভুল হয়, তাহলে কোনো লাভ লস নাই, জীবনটাই লস, মানে দাগাইলেও যা না দাগাইলেও তা। 2টা ঠিক হইলে 2 মার্ক পাইছো, 8টার জন্য 2 মার্ক কাটা, মানে লাভ লস নেই, জীবনটাই লস। 5টা যদি তোমার ঠিক হয়, 5টা ভুল হয়েছে, তাহলে তোমার কাটা গেছে কত, কাটা গেছে 1.25 কাটা গেছে। আর 5 মার্ক পেয়ে এখান থেকে নাম্বার কাটছে 1.25, আমি বলতে পারি 3.75 তুমি নাম্বার পাবা। 10টা দাগানোর কারণে তুমি কত মার্কস পাইছো এক্সট্রা, 10টা দাগাইছো, 5টা হয়েছে, 5টা ভুল হয়েছে, নাম্বার পাইছো 3.75, লাভ হয়েছে না ভুল, লস হয়েছে, লাভ হয়েছে। তাহলে তুমি কি এখন 1.25 নেগেটিভ বলতে পারবা না কিন্তু,
ওই 1.25 বিলাই দিয়া তুমি 3.75 নিয়ে আসছো, লাভ তোমার হয়েছে। আর 7টা হইলে তো কোনো কথাই নেই, লাভে লাভ শাহজালাল, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। একদমই খুবই বাজে কন্ডিশন আমি ধরে নিলাম যে একদমই তোমার কপাল খুবই 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 খারাপ, তোমার তখন 0 হয়েছে, একদমই 0, মানে শূন্যটা হয়েছে, তাইলে -2.5 কাটা গেছে। অনেকে শূন্যটা বলতে তোমার 10টা না, তোমরা দেখা যায় আরও ভুল করো, 20টা ভুল করো 5 মার্ক কাটা ফেলো, 25টা ভুল করো 5 মার্ক কাটা ফেলো। সো তোমার হিসাবটা হবে এরকম যে আমি লাস্টে গিয়ে 30টার মতো, দেখো আন্দাজে দাগানো অবশ্যই আমি প্রথমেই বলছি আন্দাজে দাগানো যাবে না, আন্দাজে দাগালে ভুল করবা ফর শিওর, খুবই কম হবে, আন্দাজে দাগালেই নেগেটিভ খাবা কনফার্ম। বাট 50-50 কথা বলতেছি যে আমি এই অপশন হয় এ নাইলে সি, বি নাইলে ডি, এরকম কোনো একটা অপশনের মধ্যে কনফিউজ তুমি, তখন কি করতে হবে তোমাকে, তখন তুমি হচ্ছে এই যে ধরো তুমি 30টা দাগাইছো, একটু অ্যানালাইসিস করবা প্রথমেই যে 10 দিন বা 15 দিন একটু অ্যানালাইসিস করবা যে 30টা দাগাইলে তোমার আনুমানিক কেমন পার্সেন্টেজ হচ্ছে ঠিক হয়। 30টার মধ্যে যদি 10টাও তোমার ঠিক হয়, বিশ্বাস করো তুমি এখানে কত পাবা, 20টা ভুল করছো 5 মার্ক, মানে 5 মার্ক পাবা তুমি। 30টার মধ্যে যদি 10টাও ঠিক হয় তোমার, তাহলে নেগেটিভ তোমার কত হয়েছে এখানে, নেগেটিভ তোমার এখানে যাবে হচ্ছে 20টা ভুল করলে 5 নাম্বার, ঠিক আছে? তাহলে 5টা কাটা যাবে আর এখান থেকে 10 পাওয়ার কারণে ফাইনালি তুমি 5 মার্ক পাবা। সো এটা তোমার লাভ হয়েছে। তো ওরকমভাবে রিস্ক বেনিফিটটা হিসাব করবা যে আমি আনুমানিক কীরকম পার্সেন্টেজ ভালো করি, বুঝতে পারছো? 30টার মধ্যে তোমার এমন হয় যে 3-4টা হয়েছে বাকি সব ভুল, তাইলে 50-50 দাগাবা না। তাহলে বুঝছো অ্যানালাইসিসটা কীভাবে করতে হবে, যে আমি দেখবো আমার নেট প্রফিট বাড়তেছে কিনা, নেট প্রফিট যদি বাড়ে তার মানে আমার একটা রেশিও আছে 50-50তে আমি দাগাইতে পারি। এটা কিন্তু সম্পূর্ণ স্কিলের উপর ডিপেন্ড করে, বুঝছো? স্কিল বলতে কি যে এক একজনের ক্ষেত্রে একরকম পার্সেন্টেজ থাকে, যে আমার ক্ষেত্রে বলতাম আমার ক্ষেত্রে 4টা থেকে 7টার মধ্যে হইতো 50-50 দাগাইলে, অনেকের ক্ষেত্রে 2টা হইতো, মানে লাভ লস নাই, জীবনটাই লস। খুব কম মানুষ থাকে বিশ্বাস করে যাদের 0 বা 1টা হয়, এত হতভাগা খুবই কম থাকে। আমার চাইতে অনেকের ভালো ইয়া থাকতো, তারা 8টা-9টা করে করতো 10টার পরে 50-50 মাঝখানে, বুঝতে পারছো? তো এই কাজটা হচ্ছে করো, 50-50তেই বেশি পড়বা। তুমি যদি একটু এই স্টেপগুলো ফলো করে আসো না, এই স্টেপগুলো দেখবা তোমার কনফিউশনটা 50-50তে হবে। আর বললাম কি যেগুলো একদমই আনকমন এগুলো তো দাগাবে না, অবশ্যই দাগাবে না। 50-50 ক্ষেত্রে এই কাজটা হচ্ছে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে বলো যে রিস্ক হচ্ছে কোনটা, যে রিস্ক নাকি রিস্ক নিবা না, তুমি কি রিস্ক নিবা নাকি রিস্ক নিবা? দেখো ধরো তোমার 0টা হয়েছে, 10টাই ভুল, -2.5 গেছে, এটা কাদের জন্য রিস্ক জানো? যারা কাট মার্কের কাছাকাছি থাকে, ধরো 75-74 এরকম মার্কসে কাটাকাটি থাকে, তো এখন দেখা যায় তার 3 মার্ক 4 মার্ক কেটে গেলে তখন তার চান্স মিস হয়ে যায়, তখন তার জন্য রিস্কি, বুঝতে পারছো? আর যাদের ধরো মার্কস একটু বেশি বেড়ে গেছে, 85 বা 80-র উপর চলে গেছে, তাদের জন্য এই কাট মার্কে খুব একটা সমস্যা হচ্ছে ফেস করে না। এখন আমি যেটা বলবো যে এক্সাম হলে বুঝে, মানে বসে না তুমি বুঝতে পারবে না যে কাট মার্ক কত হবে, এক্সাম হলে বসে আমার কাছেও মনে হয়েছিল আমার বছরে হয়তো বা প্রশ্ন এতই সহজ আসছে কাট মার্ক কত 76 হবে, আমি পারতেছি না খালি, বুঝতে পারছো? আমার কাছে মনে হয়েছিল যে আমি পারতেছি না, হয়তো বাকি সবাই পারতেছে, এটা তোমার সবসময় মনে হবে যে আমি খালি পারতেছি না, বাট আমার ওই সময় কাটমার্ক 63-64 চলে গেছে, বুঝবো না তো আমি যে কাটমার্ক কেমন আসবে। সো কাটমার্ক কখনোই এক্সাম হলে বসে বোঝা যায় না, জাস্ট এতটুকু খেয়াল রাখো এক্সাম হলে বসে সহজ যে প্রশ্নগুলো আছে ওইগুলোই আসলে কাটমার্ক, সহজ প্রশ্নগুলো মিস করা যাবে না। সো ওইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, কথা হচ্ছে এটাই। সো এক্সাম হলে বসে তুমি যে আলাদা করে খুব ক্যালকুলেশন করে ফেলতে পারবে, এটা একদম ভ্যালিড না, ট্রু না, পারবাও না। তোমার কাজটা হবে তুমি তোমার যে এই যে এক্সাম দিয়ে যে প্র্যাকটিস করছো, দেন তুমি ডিসিশন নিবা যে আমি 50-50 দাগাবো নাকি দাগাবো না, দাগাবো নাকি দাগাবো না, এটা এখন তোমার ডিসিশন নিতে হবে এক্সাম দিয়ে। যে ভাই আমি এক্সাম দিয়ে দেখলাম, আমি তোমাকে বলি এক্সাম দিয়ে যদি তুমি দেখো 10টার মধ্যে 3টা মানে 30% যদি তোমার ঠিক হয় সঠিক, তুমি অবশ্যই 50-50 দাগাবা, এটা আমি তোমাকে বলে দিলাম। তোমার যদি 10টার মধ্যে মানে 10টার মধ্যে 3টা হয় মিনিমাম, ঠিক আছে, এই হয় আর কি, 10টার মধ্যে 3টাও যদি মিনিমাম হয় দাগায় ফেলো, ঠিক আছে? 10টার মধ্যে 3টা মানে প্রায় 30%-এর মধ্যে তুমি করতে পারো, খুব ভালো করতে পারবে। তার চাইতে নিচে যদি কমে যায় তাহলে দাগায় না, 50-50 দাগায় না, তাহলে তুমি যেটা করতেছো ওইটাই করো, পাশাপাশি একটু পড়ার ইয়াটা বাড়াও, পড়ার এই যে ইয়াগুলো বললাম না ওইটা কমাও, ভুলগুলো কমাও, দেখবা নেগেটিভ মার্কিং কমে আসবে, ভালো ভালো মার্কস পাবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর আমি বললাম কি যখন এই যে একদমই শিওর না তখন দাগাবে না। আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি ব্যাপারটা হচ্ছে কীভাবে করতে হবে, কনফিউশন ক্লিয়ার হয়েছে। এখন থেকেই শুরু করে দাও, যেই সকল স্ট্র্যাটেজি বলছি এগুলো হচ্ছে বলো, দেন আমাকে আপডেট জানাও, ঠিক আছে? 2-3 দিন পরে এসে আমাকে আপডেট জানাও যে ভাই আমি এই প্রবলেমগুলো সলভ করছি, বা ভাই আমি আমার পার্সেন্টেজ এখন এতটুকু বাড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটা রাতারাতি কিন্তু চেঞ্জ হবে না, রাতারাতি হঠাৎ করে তোমার মার্কস টুপ করে বেড়ে গেছে বা পার্সেন্টেজ টুপ করে বেড়ে গেছে এমন না। এই সকল জিনিস তোমরা হতাশ হয়ে যাও হচ্ছে এই চিন্তায় যে আমি তো করলাম 1 সপ্তাহ কেন হইলো না ভাই, এই চিন্তা তো করলাম আমার দ্বারা মনে হবে না। যেই কাজই করতেছো একটু কন্টিনিউয়াসলি করো, গ্রোথ হঠাৎ করে লাভ দেয় না। এই জিনিসটা কীরকম, জিনিসটা হচ্ছে এরকম আস্তে 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 এরকম করে ওঠে, সময় লাগতেছে না। তোমরা চিন্তা করো যে এখান থেকে ভাই এমনি হয়ে যাবে, এমনি তো আর হবে না, রাইট? এমনি জাম দিবে না তো। সো এই হচ্ছে কথা, আই হোপ বুঝতে পারছো।
এখন হচ্ছে বেশি কথা না বাড়ায় হচ্ছে পড়ালেখা শুরু করে দাও ভালো মতো, আর হচ্ছে এই যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো করো। আমার ক্ষেত্রে আমি 50-50 এই জন্যই দেখাইছি, কারণ আমি দেখছিলাম যে আমার রেঞ্জে যে এখন তোমাকে বলতেছি 4 বা 7, এটা আমি আমার ক্ষেত্রে অ্যানালাইসিস করে বের করতে পারছি। তোমরা অ্যানালাইসিস করো, ইনশাল্লাহ অনেক ভালো মতো করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।